তো এখানে হচ্ছে কি বলছে দেখি আবার, প্রতিটি কোষে ইলেকট্রোড রূপে 2টি লেড ধাতুর গ্রিড বা লেড ধাতুর ঝাঁঝরি ব্যবহার করা হয়। অ্যানোড রূপে ব্যবহৃত গ্রিডে অধিক পৃষ্ঠতল ক্ষেত্রবিশিষ্ট স্পঞ্জি স্পঞ্জি লেড ধাতুর গুঁড়া এবং ক্যাথোড রূপে ব্যবহৃত ব্যবহৃত অধিক পৃষ্ঠতল যুক্ত লেড অক্সাইড গুঁড়া লেড গ্রিডে যুক্ত থাকে। দেখো এইখানে আমি গ্রিডগুলা দেখাই দিই। বলছে দেখো, প্রতিটি কোষে 2টি লেড ধাতুর গ্রিড ব্যবহার করা হয়। এই যে এইটা একটা গ্রিড, এন্ড এই নিচেরটা একটা গ্রিড। দেখছো? জি ভাই। এই দুইটা হচ্ছে দুইটাই লেড ধাতুর গ্রিড, এইভাবে রাখা হয়। 2টি লেড ধাতুর গ্রিড ব্যবহার করা হয়, যেটাকে বলছে লেড ধাতুর ঝাঁঝরি জালি। অ্যানোড রূপে ব্যবহৃত গ্রিলে এই দুইটার মধ্যে একটা অ্যানোড রূপে ব্যবহার করা হবে আর একটা ক্যাথোড রূপে ব্যবহার করা হবে, বাট দুইটাই লেড ধাতুর গ্রিড। যেটা হচ্ছে অ্যানোড রূপে ব্যবহার করা হয় ওইটাতে হচ্ছে স্পঞ্জি লেড ধাতুর গুঁড়া যুক্ত করা হয়, আর যেটা ক্যাথোড রূপে ব্যবহার করা হয় ওইটাতে লেড অক্সাইড গুঁড়া যুক্ত করা হয়। দেখো ছবিতে লেখা আছে স্পঞ্জি লেড গুঁড়া যুক্ত লেড পাত অ্যানোড, আর এটা লেড অক্সাইড প্রলেপ যুক্ত লেড পাত ক্যাথোড। এটা ক্যাথোড, এটা অ্যানোড। ওকে, এই লাইন ওকে। এখানে এই যে অধিক পৃষ্ঠতল যুক্ত, ফরগেট ইট, জাস্ট গঠন মনে রাখো। দুইটা জালি আছে লেডের, একটা অ্যানোড রূপে কাজ করতেছে, একটা ক্যাথোড রূপে কাজ করতেছে। যেটা অ্যানোড রূপে কাজ করতেছে ওইটার সাথে স্পঞ্জি লেড গুঁড়া যুক্ত আছে, আর যেটা ক্যাথোড রূপে কাজ করতেছে ওইটার সাথে লেড অক্সাইডের প্রলেপ দেওয়া আছে। এভাবে মনে জি রাখতে ভাই। হবে, এত কিছু তো মনে রাখা সম্ভব নয়। এই ভাষায় মনে রাখতে পারবা না আর্টিস্ট, এখানে অনেক ঝামেলার ভাষায় লেখা, লিখতে হবে নিজের ভাষায়। ছবিটা মাথায় রাখবা, নিজের ভাষায় লিখবা। ওকে, নাইলে তোমার আচ্ছা ভাই। পড়তে খুবই কঠিন হবে। কেমিস্ট্রি নিজের ভাষায় না পড়লে এটা অনেক কঠিন। তো তোমাকে নিজের ভাষায় এগুলা মাথায় ঢুকাইতে হবে। তো দেখো, এইসব গ্রিড ডুবানো অবস্থায় থাকে তড়িৎ বিশ্লেষণ, মানে বাংলা ভাষাটা এত ঘুরাই লিখছে, মানে প্যাসিভে লিখছে মনে হচ্ছে। এসব গ্রিড ডুবানো অবস্থায় থাকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত প্রায় 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে। মানে এই পুরো গ্রিডটা 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণে ডুবানো ডুবানো থাকে, ওইটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটাই এত ঘুরাই লিখছে। গ্লাস ফাইবার শীট দ্বারা গ্রিডগুলো পৃথক এবং অন্তরিত অবস্থায় থাকে। গ্লাস ফাইবার শীট দিয়ে এই গ্রিডগুলোকে হচ্ছে পৃথক রাখে, যেন একজন আরেকজনের সাথে লেগে না যায়। দেন তড়িৎ প্রবাহ সৃষ্টির সময় অ্যানোডের লেড ধাতু জারিত হয়, জারিত হয়ে লেড টু সালফেট রূপে অ্যানোডে লেগে যায়। সো যখন তড়িৎ বিশ্লেষণ হয়, অ্যানোডে যে লেড গুলো আছে ওগুলা জারিত হয়ে লেড সালফেট তৈরি করে, ওই লেড সালফেট গুলা অ্যানোডের গায়ে লেগে থাকে, এটা বলছে। দেন উভয় ইলেকট্রোড সালফিউরিক অ্যাসিড দ্রবণে ডুবানো থাকে বলে এই কোষটির কোষ ডায়াগ্রাম হচ্ছে এরকম। লেড সালফেট, দেখো এটা হলো কোষ ডায়াগ্রাম। এটা মনে রাখতে হবে কোষ ডায়াগ্রামটা কেমন। অন্যগুলার মতো না, এটা অন্যগুলার মতো না। দুইটাকে দেখো, তোমার লেড, প্রথম লেড, তড়িৎ কি বলে তড়িৎদ্বার। দেন লেড সালফেট সালফিউরিক অ্যাসিড দ্রবণে ছিল, দুইটা বার দিয়ে দেখাইছে। দেন আবার লেড তড়িৎদ্বার দেখাইছে। এটা ডিফারেন্ট আর কি, আগের গুলার মতো না যে জারণ বিজারণ তুমি ইয়া করে করবা। তো দেখো জারণ বিজারণ বিক্রিয়াটা। তো লেডের জারণ হবে অ্যানোডে, লেড সালফেট সালফিউরিক অ্যাসিড মানে কি H2SO4। H2SO4 এর একটা H বাদ দিলে তুমি পাবা হচ্ছে HSO4 মাইনাস। ওই HSO4 মাইনাসের সাথে বিক্রিয়া করতেছে, মানে সালফিউরিক অ্যাসিড যখন দ্রবণে থাকবে, ও থাকবে হচ্ছে এরকম দুইটা আয়ন হিসেবে। এই আয়নটার সাথে লেড, সলিড লেড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তোমার লেড সালফেট তৈরি করবে, একটা হাইড্রোজেন তৈরি করবে আর দুইটা ইলেকট্রন দিবে। এই দুইটা ইলেকট্রন আবার লেড অক্সাইড দিবে। সাথে এই যে সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেন গুলা ছিল, ওই হাইড্রোজেন আর সালফিউরিক অ্যাসিডের যেই HSO4 আয়ন ছিল, ওদের সাথে একসাথে বিক্রিয়া করে সে আবার লেড সালফেট তৈরি করবে, পানি তৈরি করবে। জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া দুইটা মিলে
এটা ক্রিয়েট হবে। তো এই দুইটা বিক্রিয়া মনে রাখতে হবে, আগের মতো না, এগুলো একটু আলাদা। কার সাথে কি বিক্রিয়া করতে হবে টোটালি মনে রাখতে হবে, নাইলে এটা টাফ। তোমার আগের গুলোতে যেমন মানে ফেরাস সালফেট ছিল, ইজি হইতেছিল বিক্রিয়াগুলো মাথায় রাখা, মানে এটা মানে প্রত্যেকটার বিক্রিয়া মোটামুটি একই রকমের ছিল। এই ব্যাটারি গুলা লেড লিথিয়াম এগুলার বিক্রিয়াগুলো একটু মনে রাখা লাগে, কারণ এগুলো আগের মতো মিলে না। ওকে, সো গঠন, গঠনটা মনে রাখতে হবে, এই ছবিটা আঁকাবা, জারণ বিজারণ বিক্রিয়া দিবা। দেন দেখি কি বলছে এখানে, মানে এইদিকের হচ্ছে এগুলো মানে ইম্পর্টেন্ট, বাট একদম অতও না যে তুমি একদম ইন ডিটেল সবকিছু মনে রাখবে, বুঝছো? একদম ইন ডিটেল সবকিছু মনে রাখতে হবে না, আমরা জাস্ট আপাতত গো থ্রু করবো। দেন আমরা হচ্ছে বোর্ড কোশ্চিন গুলো দেখবো। বোর্ড কোশ্চিনে আমাদের মোটামুটি যতটুকু থাকবে অতটুকু আমরা ইম্পর্টেন্ট হিসেবে ইয়া করে রাখবো, আমরা প্রিভিয়াস কোশ্চিন গুলো দেখে। এন্ড এক্সট্রা যেগুলো ইনফরমেশন থাকবে যেগুলো কখনোই আসতেছে না, ওগুলাকে হচ্ছে আমরা ইগনোর করবো, কারণ কেমিস্ট্রি বইয়ে অনেক কিছু বালসাল দেওয়া আছে। ম্যাথ বইয়ে ওই সেমই, ম্যাথ বইয়ে এরকম অনেক এক্সট্রা অঙ্ক দেওয়া আছে যেগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে। তো ওগুলো হচ্ছে স্কিপ করতে হয়, মানে স্কিপ করতে সবকিছু করতে হয় না আর কি, তোমাকে মাথায় রাখতে হবে কোনগুলো অ্যাডমিশনের অঙ্ক, কোনগুলা অ্যাডমিশনের থিওরি। ওই জিনিসগুলা তোমাকে এইচএসসির জন্য স্কিপ করতে হবে, ওগুলা পড়তে গেলে তুমি সবকিছু কভার করার টাইম পাবা না। সো আমরা ওভাবেই ইয়া করবো, আমরা মোটামুটি আপাতত গো থ্রু করবো। এরপর আমরা দেখবো কোন চ্যাপ্টারে কোন কোন পার্ট, এটা হচ্ছে আমরা সলভ করলেই বুঝতে পারবো যে এই চ্যাপ্টারে এগুলা এগুলা থেকে প্রতিবার কোশ্চিন আসে, মানে আমাকে এগুলা এগুলাই পড়তে হবে। সো দেখি কি বলছে। লক্ষণীয়, উভয় বিক্রিয়াতে HSO4 আয়ন অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আমরা জারণ বিক্রিয়া দেখলাম, HSO4 আয়নটা হচ্ছে দুইটা বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। SO4 2- আয়ন অংশ নেয় নাই, কারণ সবল অ্যাসিড দ্রবণে এটা মূলত প্রোটন রূপে থাকে। ওকে, দেন উভয় এটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলো তোমাকে এক্সপ্লেন করতে দিবে না। উভয় অর্ধবিক্রিয়ায় উৎপাদ রূপে লেড 2 আয়ন উৎপন্ন হয়েছে। কোথায় উৎপন্ন হইলো? এই যে লেড সালফেট যেটা ছিল, PbSO4, SO4 হচ্ছে -2 আর লেডের হচ্ছে +2। এজন্য এখানে লিখছিল লেড 2 সালফেট, দেখো এই যে উপরে লেখা ছিল পিবি ধাতু জারিত হয়ে লেড 2 সালফেট তৈরি করে। এই যে লেড 2 সালফেট মানে এখানে লেডের ইয়াটা হচ্ছে 2+। দেন বলছে অ্যানোড রূপে পিবি এর জারণে Pb2+ আয়ন তৈরি হয়, এবং ক্যাথোড রূপে লেড অক্সাইডের জারণে Pb2+ আয়ন উৎপন্ন হয়েছে। পরে লেড এই আয়নটা HSO4 এর সাথে বিক্রিয়া করে লেড সালফেট রূপে উভয় ইলেকট্রোডে লেড সালফেট রূপে লেগে গেছে, এটা বলছে। ওকে, রিচার্জ প্রক্রিয়া। এখন এই যে এটা গেল গঠন, গঠনে তোমার কি লাগবে? ছবিটা লাগবে, এখানে কি কি আছে এটা বলবা, আর জারণ বিজারণ বিক্রিয়া বলবা। এই লক্ষণীয় টক্ষণীয় এগুলো আমার কিছু লাগবে না। তোমার যেটা লাগবে, ও কেমনে, এটা তো রিচার্জেবল ব্যাটারি, ও রিচার্জ কেমনে করতেছে? তুমি এখানে গেলা বিক্রিয়াটা পড়লা, এটা তো একবার জারণ বিজারণ বিক্রিয়া হইলো, বাট ও তো, ওকে তো আবার রিচার্জ করতে হবে। ও কিভাবে রিচার্জ করবে এই জিনিসটা জানা লাগবে। তো রিচার্জ প্রক্রিয়া কি? এক মিনিট দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সলিউশনটা দেখতেছি। স্যার আমি হচ্ছে ওইটা অনুযায়ী কি মার্কস গুলো আপডেট করে দেব? জি স্যার। আমি হচ্ছে তো প্রসেস দেখছিলাম আর কি, সবাই হচ্ছে ওই প্রসেসটা ফলো করে মানে করতেই পারে না। ওদেরকে হচ্ছে যারা মোটামুটি প্রসেস ফলো করছিল ওদেরকে হচ্ছে আপনার লাস্ট লাস্ট ইয়াতে 5-6 করে দিছিলাম আর কি। আর আর যারা স্যার মোটামুটি হচ্ছে জাস্ট কোন রকম গ্রাফ আঁকাই দিছিল, মানে কি করছে আমিও জানি না, ওদেরকে 2-3 এভাবে করে দিছি আর কি স্যার।
লাস্ট টাইম। জি স্যার, আমি আরেকবার চেক করে আপনাকে হচ্ছে আপডেট করে দিব স্যার। জি, আসসালামু আলাইকুম। জি স্যার। না, ওভারঅল বেশি খারাপ না, মোটামুটি এভারেজে 10, 9, 10 এরকম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে, রিচার্জ প্রক্রিয়া ব্যবহারের ফলে ব্যাটারির ইএমএফ যদি 1.17 এর নিচে এর কম হয় তখন রিচার্জ করতে হয়। মানে তোমার ব্যাটারির ইএমএফ যদি 1.17 এর নিচে নেমে আসে তখন সে তোমাকে ইলেকট্রিসিটি ঠিকভাবে প্রোভাইড করতে পারবে না, তখন তোমাকে একে আবার রিচার্জ করতে হবে। কোষটি রিচার্জের সময় ইলেকট্রোলাইটিক কোষের মতো বাহ্যিক একমুখী বিদ্যুৎ শক্তি কোষে প্রবাহিত করা হয় করে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটি সংগঠন করা হয়। যখন ব্যাটারির ইলেকট্রোড দুটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে পূর্বের বিপরীত ক্রমে যুক্ত করা হয় তখন ব্যাটারির ইলেকট্রোড দুটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে পূর্বের বিপরীত ক্রমে যুক্ত করা হয়। পূর্বের অ্যানোডে বিদ্যুৎ যোগান হওয়ায় এতে বিজারণ ঘটে, তাই এটি হবে ঋণাত্মক এবং ক্যাথোড। অনেক কিছু লিখছে, দেখো এখানে হচ্ছে কই যেন ছিল, দেখো এখানে হচ্ছে আমরা এর আগে যে কোর্সগুলো পড়ছিলাম, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, আমরা এর সরি আগে যে ভাইয়া, কোর্সগুলো পড়ছিলাম কেমনে ওগুলা দেখেন? ছিল হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি হইতো? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতাম, তাই না? এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট যে ইয়াটা ছিল, এখানে আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতাম। আর এখন যেটা দেখতেছি এটা তো রিচার্জেবল ব্যাটারি। এটা কি কোষ দিয়ে তৈরি? মানে কই এইটা, এখানে আসলে কি হয়? এখানে হচ্ছে আমরা কি করি, রিচার্জেবল ব্যাটারি যেগুলা আর সঞ্চয়ী কোষ যেগুলো, এগুলোতে আমরা কি করি? এগুলোতে হচ্ছে আমরা এখানেও আমার রাসায়নিক বিক্রিয়া ঘটে না এরকম না, বাট এখানে হচ্ছে আমরা জিনিসটাকে আবার রিচার্জ করতে পারি। তো এখানে হচ্ছে প্রথমে লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি কিভাবে গঠিত হয় এটা দেখছি। এরপর এখন এটাকে রিচার্জ কিভাবে করতে হয় এটা হচ্ছে এখানে আমাদের fact। সেখানে বলছে যখন ভোল্টেজ 1.17 এর কম হয়ে যায় তখন আমাকে রিচার্জ করতে হয়। রিচার্জ করার সময় ইলেকট্রোলাইটিক কোষের মতো বাহ্যিক ইলেকট্রোলাইটিক কোষ কোনগুলা? হুম? জি ভাইয়া, ইলেকট্রোলাইটিক সেল কোনগুলা? ইলেকট্রোলাইটিক সেল, যেগুলো ইলেকট্রোলাইটিক কোষ কোনগুলা যেগুলো তোমার কি করে, ইলেকট্রন, কারেন্টকে আর তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, ইলেকট্রোলাইটিক সেল। সো ইলেকট্রোলাইটিক কোষের মতো বাহ্যিক একমুখী বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে মানে যেসব কোষ আর কি মানে ইলেকট্রোলাইটিক সেল আর কি, যারা হচ্ছে তোমার কারেন্ট ইউজ করে আর কি, কারেন্ট ইউজ করে তোমাকে ইয়া করে দেয়। তো ওইটার কথা রাসায়নিক, বলতেছে যে ইলেকট্রোলাইটিক সেলে যেরকম, ইলেকট্রোলাইটিক সেলে কাজ কি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। কিন্তু এটা তো ইলেকট্রোলাইটিক সেল না, এটা হচ্ছে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। তো এখানে আমাকে, তো এখানে এটা তো আমার ওইটার মতো বিহেভ করবে না, বাট আবার করবেও কেন? কারণ আমাকে আমাকে এখন তাকে রিচার্জ করতে হবে। সো এখানে মিলাই বলতেছে যে ইলেকট্রোলাইটিক কোষের মতো বাহ্যিক একমুখী শক্তি কোষে প্রবাহিত করে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়াটিকে সংগঠন করা হয়। মানে ইলেকট্রোলাইটিক কোষে যেরকম হচ্ছে বাইরে থেকে তুমি একটা বিদ্যুৎ শক্তি দাও, দিয়ে তোমার বিক্রিয়াটা সম্পন্ন করো, ঠিক ওইটার মতো এখানে তোমাকে এখন
বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এটা জাস্ট সিম্পলি বলছে। ভাষা অনেক গুলাই বাঁচায় লেখা, আমার নিজেরও মানে কথা বুঝতে অনেক টাইম লাগতেছে। তখন ব্যাটারি ইলেকট্রোড দুটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে পূর্বের বিপরীত ক্রমে যুক্ত করা হয়। এর আগে দেখবা অ্যানোডের সাথে ব্যাটারির কোনটা যুক্ত হয় আর ক্যাথোডের সাথে ব্যাটারি কোনটা যুক্ত হয়, এরকম একটা পার্ট আমরা পড়ছিলাম। তো এখানে বলতেছে এখানে ওইটার উল্টা ক্রমে যুক্ত করতে হবে। তো পূর্বে অ্যানোডে বিদ্যুৎ যোগান হওয়ায় এতে বিজারণ ঘটে। পূর্বের অ্যানোডে বিদ্যুৎ যোগান হয়, এতে বিজারণ ঘটে, তাই এটি হবে ঋণাত্মক এবং ক্যাথোড। মানে তুমি কারেন্ট সাপ্লাইটা ঘুরাই দেওয়ার কারণে আগে যেটা অ্যানোড ছিল ওটা হয়ে গেছে ক্যাথোড। পাওয়ারের প্লাস মাইনাস চেঞ্জ করে দিছে, তোমার তার তার দুইটা উল্টাই দিছে। প্লাস তারটা আগে যেখানে ছিল ওখানে মাইনাস তারটা দিছে, আর মাইনাস তারটা আগে যেখানে ছিল ওখানে প্লাস তারটা দিছে। এই জিনিসটা বিপরীত ক্রমে লাগাইছে। লাগানোর ফলে অ্যানোডে কারেন্ট সাপ্লাই হচ্ছে এখন। এটার কারণে অ্যানোডটা আগের অ্যানোডটা আর অ্যানোডটাই এখন এটা ক্যাথোড হয়ে গেছে, অ্যানোডটা ঋণাত্মক। এই বিক্রিয়াটি গ্যালভানিক কোষে সংগঠিত বিক্রিয়ার বিপরীত। এই যে গ্যালভানিক কোষ মেনশন করছে ওইটার সাথেই তুলনা করতেছে। গ্যালভানিক কোষে হচ্ছে আমরা ব্যাটারির সাথে হচ্ছে গ্যালভানিক সেলের কানেকশন করছিলাম, ওখানে দেখবা অ্যানোডের সাথে ক্যাথোডের সাথে হচ্ছে আমাকে একটা ব্যাটারি অথবা কারেন্ট সাপ্লাইকে কানেক্ট করতে হয়েছিল। তো এখানে ঠিক উল্টা ক্রমে কানেক্ট করা হয়েছে, মানে অ্যানোডটা ক্যাথোড হয়ে গেছে। এটাই বলছে সিম্পল ভাষায় বললে। দেন ক্যাথোডে কোন বিক্রিয়া হয়েছে, অ্যানোডে কোন বিক্রিয়া হয়েছে, এটাই লিখে দিছে। এন্ড কনফিউশনটা এখানেই লাগে। তুমি এই গাঠনিক শুরুতে যে বিক্রিয়া দুইটা আছে ওই দুইটার সাথে এই দুইটা বিক্রিয়া গুলাই ফেলবা। and চারটা বিক্রিয়া একসাথে মনে রাখা কঠিন। মানে এগুলা থেকে তেমন কোশ্চিন আসে না, বাট আসলেও তোমাকে এই বিক্রিয়াই লিখতে দিবে, এই বিক্রিয়াগুলো সহই লিখতে দিবে। and ওখানেই ভুলটা যাবে, কারণ এই বিক্রিয়াগুলো মনে থাকে না, আমারই মনে থাকে না। তো এখানে দেখো কি হয়েছে, ক্যাথোডে হচ্ছে দেখো শুরুতে দেখো অ্যানোড মাইনাস ক্যাথোড প্লাস। অ্যানোডে বিজারণ। অ্যানোড মাইনাস অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোড প্লাস ক্যাথোডে বিজারণ হচ্ছে। এখানে ক্যাথোডটা মাইনাস, জারণ বিজারণ সেমই আছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে অ্যানোডে জারণ হচ্ছে, কিন্তু চিহ্নটা দেখো এখন ক্যাথোড মাইনাস অ্যানোডটা প্লাস। কারণ তুমি এখানে বিদ্যুৎটা বিপরীত ক্রমে কানেক্ট করছো, তার পজিশন চেঞ্জ হয়ে গেছে। তো কি হয়েছে এখানে লেড সালফেট হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করছে, আর দুইটা ইলেকট্রন ওয়েট কি আছে, দুইটা ইলেকট্রন ও জারণ বিজারণ উল্টাই লিখছে আর কি। প্রথমে বিজারণ লিখছে পরে জারণ নিছে, সে দুইটা ইলেকট্রন নিছে, নিয়ে লেড আর HSO4 তৈরি করছে। আবার অ্যানোডে কি হয়েছে, অ্যানোডে সে লেড সালফেটের সাথে পানি ইয়া করে আবার ইয়াটা তৈরি করছে। সো এইটা হচ্ছে কিভাবে বলি, থামো, উপরের বিক্রিয়া আর নিচের বিক্রিয়াটা মিলাও। গঠনে যেটা তোমার অ্যানোডের জারণ বিক্রিয়া ছিল ওটা রিচার্জের সময় ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়ে গেছে, কিন্তু উল্টা ভাবে। তাকাও, অ্যানোডে গঠনে ছিল এই দুইটা থেকে এটা তৈরি হয়েছিল অ্যানোডে, এখানে ক্যাথোডে এই দুইটা থেকে এটা তৈরি হচ্ছে, মানে এখানের উল্টাটা। দেখো মানে এখানে তুমি যে বিক্রিয়াটা এদিকে করছিলা রিচার্জের সময়, এটা আবার আগের জায়গায় চলে আসছে। বুঝছে, বুঝতেছো কি বললাম? একটা মনে রাখবা আর একটা এভাবে মিলাবা যে প্রথমে গঠনের সময় আমার এটা থেকে এটা তৈরি হয়, রিচার্জের সময় এ- রিচার্জের সময় এইটা থেকে এটা তৈরি হবে, কিন্তু এখানে অ্যানোড হবে না, তখন হয়ে যাবে ক্যাথোড। এটা জারণ হবে না, এটা হয়ে যাবে বিজারণ। বুঝছো প্রথমটা কিভাবে মনে রাখবো? সেকেন্ডটাও সেম, ক্যাথোডের বিজারণে এটা থেকে এটা তৈরি হতো, রিচার্জের সময় এটা থেকে এটা তৈরি হবে। দেখো মিলাও, এটা থেকে এটা তৈরি হয়েছে। হ্যালো ভাইয়া। বুঝছো হ্যালো কিভাবে মনে রাখবা? শুনতে পাচ্ছো? ভাইয়া, একটু এক সেকেন্ড ভাই, আমার একটু কল আসছে, কাজিন কল দিচ্ছি, একটু ধরো ধরো। কথা
হ্যালো। জি, জি ভাইয়া। হ্যাঁ, যেটা বলতেছিলাম মনে রাখতে হবে আর কি, প্রথম বিক্রিয়াটা মনে রাখবা। বাট দেখো এখানে কি চেঞ্জ হইতেছে রিচার্জের সময় তোমার অ্যানোড ক্যাথোডের ইয়াটা চেঞ্জ করো। দেখো অ্যানোডে জারণ যেটা ছিল, ক্যাথোডে বিজারণ উল্টাটা হচ্ছে ঠিক। মানে তোমার এই জায়গায় খেয়াল করো, বিক্রিয়াটা জাস্ট খেয়াল করো। অ্যানোডে এই দুইটা জিনিস থেকে এটা তৈরি হচ্ছিল, ক্যাথোডে এইটা থেকে এটা তৈরি হচ্ছে, উল্টা বিক্রিয়াটা জাস্ট দেখো। এইটা এইটা সেম, এইটা এইটা সেম, একই জিনিস, জাস্ট নাম চেঞ্জ হয়ে গেছে, তুমি উল্টাটা পাইছো। মানে এখানে তোমার এটা খরচ করে এটা তৈরি করতে হচ্ছিল, এখানে আবার উল্টাটা তৈরি হচ্ছে। মানে তুমি যা খরচ করছিলে ওইটা আবার রিটার্ন চলে আসছে আগের জায়গায়। সেম ভাবে পরের বিক্রিয়াটাও, এটা থেকে এটা তৈরি হয়েছিল, এখানে দেখবা উল্টাটা তৈরি হয়েছে। সো তুমি যেটা খরচ করে এখান থেকে এখানে আসছিলা, রিচার্জ করার পরে ওইটা আবার আগের জায়গায় চলে আসছে। সো এখন আবার তোমার কি হবে, এই পুরো বিক্রিয়াটা আবার এই বিক্রিয়াটা করবে, তোমার ব্যাটারির ভোল্টেজ কমে যাবে, দেন তুমি আবার রিচার্জ করবা, আবার এটা আগের জায়গায় আসবে, দেন আবার তুমি ইউজ করবা, আবার ভোল্টেজ কমে যাবে, আবার রিচার্জ করবা, আবার এখানে আসবে, আবার ভোল্টেজ কমে যাবে, এভাবে চলতে থাকবে। বুঝছো? জি ভাইয়া। রিচার্জেবল ব্যাটারি যেহেতু, তোমাকে এই বিক্রিয়াগুলাই লিখতে হবে, এই বিক্রিয়াটাই লিখতে হবে যে কিভাবে তুমি রিচার্জ করতেছো। রিচার্জের প্রণালীটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, তখন তোমাকে এইটা আর এই দুইটা বিক্রিয়া কাছাকাছি লিখে বুঝাইতে হবে, সিম্পল ভাষায় লিখতে হবে। সো এখানে ওইটাই বলছে। দেখো দিক সাপ্লাই বিপরীত ক্রমে যুক্ত করছে, ব্লা 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 ব্লা, তখন এই অ্যানোড ক্যাথোড চেঞ্জ হয়ে গেছে এটা বলছে, বাট বিক্রিয়াগুলো সেমই আছে। তো এই লেড অ্যাসিড ব্যাটারি কয়েক বছর রিচার্জ প্রক্রিয়ায় ব্যবহার করা যায়, পরে ক্রমান্বিত স্পঞ্জি এর কেলাস আকারে বড় এবং শক্ত হয়ে ওঠে। একটা সময় এই কেলাসগুলা আকারে অনেক বড় ও শক্ত হয়ে ওঠে, তখন লেডকে বিদ্যুৎ প্রবাহ রূপান্তর করা সম্ভব হয় না, অর্থাৎ রিচার্জেবল থাকে না, পরিত্যাজ্য হয়ে যায়। মানে তুমি যখন এভাবে বারবার রিচার্জ করতে থাকো, আস্তে আস্তে হচ্ছে এই লেডের গুঁড়াগুলা ওখানে জমতে জমতে এটার আকার অনেক বড় হয়ে যায়, বা লেড ব্যাটারিগুলো ফুলে যায়। মোবাইলের ব্যাটারি দেখবা ফুলে যায়, দেখছো না? মোবাইলের আগে বাটন ফোনের জি ব্যাটারি ফুলে ভাইয়া। যায়। তো এরকম আর কি, মানে একটা সময় এগুলোর আকার বড় হয়ে যাবে, তখন হচ্ছে ওকে আর রিচার্জ করা যাবে না, তখন এটাকে ফেলে দিতে হবে। এটাই বলতেছে, and এই রিচার্জের প্রসেসটাই আসে আমি যতটুকু খেয়াল করতে পারতেছি। দেন এখানে আরো কিছু এক্সট্রা কথা লিখছে, এখানে সবকিছু লাগে না, এই যে ঘনত্ব মনত্ব এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো হুদাই লিখছে। এগুলো এই যে রেড মার্ক দিয়ে যেগুলো দাগানো দেখতেছো, এটা আমি মেডিকেলের বই নামাইছি। তো এটা হচ্ছে মেডিকেলের জন্য দাগানো। তো এগুলো মেডিকেলের জন্য মনে রাখা লাগে, আপেক্ষিক গুরুত্ব এত থেকে এত হবে, বাট এগুলো হচ্ছে আমাদের লাগবে না, এইচএসসি তে এগুলো কিচ্ছু আসে না। এখানে কি বলছে দেখি, লেড অ্যাসিড ব্যাটারিতে গ্যালভানিক কোষ এবং ইলেকট্রোলাইটিক কোষ দ্বয়ে বিক্রিয়া সমূহ। উম, এই জায়গায় দেখি কি বলছে। এক্ষেত্রে দুইটি ইলেকট্রোডের অবস্থান এবং ইলেকট্রনের প্রবাহের দিক বিপরীত হয়। এটি বোঝার জন্য ই উৎস কোথায় দেখো। গ্যালভানিক কোষে অ্যানোডে জারণ ক্রিয়ায় ই উৎপন্ন হয়, তাই এটি ঋণাত্মক। ক্যাথোডে ই ব্যয় হয়, তাই এটি ধনাত্মক। ইলেকট্রোলাইটিক কোষে ই পূর্বের অ্যানোডে যোগান হয়, তাই বিজারণ ঘটায়, তাই এটি ক্যাথোড এবং ঋণাত্মক। পূর্বের ক্যাথোড থেকে এখানে মানে ওই জিনিসটাই বলছে কেন এটা ঋণাত্মক হয়ে যায় আর কি। ছবিটা দেখি, ছবিটাতে কি বলছে। উম, হ্যাঁ, ছবিটাতে গ্যালভানিক কোষের সাথে লেড অ্যাসিড ব্যাটারি কোষটাকে তুলনা করছে। তুমি এখানে দুইটাকে ডিভাইড করো। এখানে যেটা করছে, গ্যালভানিক কোষেও তো হচ্ছে আমরা একটা ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি অথবা আমরা একটা তড়িৎ উৎস কানেক্ট করি, তাই না? গ্যালভানিক কোষের কাজই হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। তো এখানে আমাকে বাইরে থেকে তড়িৎ শক্তি দিতে হয়, গ্যালভানিক কোষ কি করে, ওই তড়িৎ শক্তিটাকে নিজের মধ্যে জমায় রাখে। তো ওখানে যেটা হয়, ওখানে আমরা দেখছি যে অ্যানোডটা ঋণাত্মক হয়, আর অ্যানোডে কি তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয়। আর ক্যাথোডটা ধনাত্মক হয়, আর ক্যাথোডটা অলওয়েজ ইলেকট্রন নেয়, তাই না?
এটা অ্যানোড ছিল, উপরের পার্টটুকু গ্যালভানিক কোষের। আহ, যদি তুমি গ্যালভানিক কোষের কথা চিন্তা করো, এটাকে অ্যানোড তুমি কখন বলবা? যখন সে ইলেকট্রন দিবে। and এটাকে তুমি ক্যাথোড কখন বলবা? যখন সে ইলেকট্রন নিবে, তাই না? আমরা তো এটাই জানি। ইলেকট্রন দেওয়াটা কি? অ্যানোড। অ্যানোডের কাজ জারণ, ইলেকট্রন দেওয়া মানে জারণ, আর ইলেকট্রন নেওয়াটা হচ্ছে বিজারণ। বাট এখানে যেটা হয়, এইখানে তোমার এই পার্টটা ইলেকট্রন নেয়, and এই পার্ট থেকে ইলেকট্রনটা যায়। দেখে তোমার অ্যানোড ক্যাথোড পরিবর্তন হয়ে যায়। এখানে হচ্ছে আগে যেটা অ্যানোড ছিল ওটাকে পরে আমরা ক্যাথোড বলি, এই যে ক্যাথোড ছিল এটাকে আমরা অ্যানোড বলি। and চিহ্নটা পরিবর্তিত হয়, পাওয়ার সাপ্লাইয়ের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তোমার এখান দিয়ে ইলেকট্রন যাচ্ছিল, এটা নেগেটিভই থাকে, and এদিকে পজিটিভ হয়ে যায়। সো অ্যানোড আগে যেটা নেগেটিভ ছিল ওটা এদিকে পজিটিভ হয়ে যায়, ক্যাথোড যেটা পজিটিভ ছিল এটা নেগেটিভ হয়ে যায়। দেখানোর জন্য কম্পেয়ার করে বলছে আর কি। আর কখন পজিটিভ থাকলে কেমন হয়, নেগেটিভ থাকলে কেমন হয় এটাও দেখাইছে। ধরো যখন পজিটিভ থাকে তখন হচ্ছে ওই যে উপরের বিক্রিয়াগুলা, এরকম জি ভাই। বিক্রিয়া ঘটে, নর্মাল বিক্রিয়া যেগুলো। অ্যানোড যখন অ্যানোডের মতো থাকে নেগেটিভ, ক্যাথোড যখন ক্যাথোডের মতো থাকে তখন উপরে যে বিক্রিয়াগুলো গঠনের সময় দেখছিল ওরকম হয়। আর যখন তুমি দিকটা চেঞ্জ করে দাও, তখন ক্যাথোড আর অ্যানোড চেঞ্জ হয়ে যায়, তখন তোমার উল্টা বিক্রিয়া দিতে থাকে। দেখো এই বিক্রিয়া আর এই বিক্রিয়া একজন একজনের উল্টা, এই বিক্রিয়া একজন একজনের উল্টা। কারণ কি হয়েছে? কারণ তুমি ব্যাটারির পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে দিছো। এটা just দেখাইছে, তেমন কিছু না। এটা লাগবে না। লিথিয়াম ব্যাটারি, এটা ছিল লেড স্টোরেজ। এরপর লিথিয়াম ব্যাটারি, এটা হচ্ছে মোবাইলের ব্যাটারি। এটা বিক্রিয়াগুলো হ্যাঁ। আরো বিদঘুটে, বিক্রিয়াগুলো আরো বিদঘুটে। দেখো এগুলো কি মানে মনে রাখাই কঠিন, এখানেই তো মেনলি গ্যাঞ্জামটা লাগে। তো দেখি এগুলা হচ্ছে আমরা অত ইয়া করে পড়বো না, আমরা হচ্ছে জাস্ট যতটুকু লাগে আমরা আপাতত জাস্ট দেখবো কি আছে এখানে। সো কোথায় লিথিয়াম কাজ? ব্যাটারি, বলো। আমরা আগের জি ভাই। পার্টগুলো যেভাবে পড়ছি এই পার্টগুলো ওইভাবে পড়বো না। আমরা এখানে জাস্ট যতটুকু দরকার অতটুকু পড়বো আমার এইচএসসির জন্য। আর আগের পার্ট যেগুলো আছে ওগুলো আমরা মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করবো। কারণ এই পার্টের এগুলা হচ্ছে তোমার তোমার বিরক্ত লাগবে পড়তে, এই বিক্রিয়াগুলো যখন পড়তে এগুলো মনে থাকে না, থাকেই না, তোমার পরীক্ষার আগে দেখে যাইতেই হবে। তো এই পার্টগুলো ওই জন্য একটু বিরক্ত লাগে। আর তোমার যখন এর সাথে জৈব যৌগ টৈব যৌগ থাকে তখন এগুলো পড়তে আরো ইচ্ছা করে না, মাথায় থাকে না। জৈব যৌগের এত বিক্রিয়ার মধ্যে এই লিথিয়াম ব্যাটারি বিক্রিয়া মনে রাখা একটু সো লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি হচ্ছে একটি প্রাইমারি ব্যাটারি এবং এটি রিচার্জেবল না। লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামকে অ্যানোড ও ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য রূপে অজলীয় জৈব দ্রাবকে লিথিয়াম পারক্লোরেট, লিথিয়াম ক্লোরেট দ্রবণ এবং ক্যাথোড রূপে প্রায় ক্ষেত্রে MnO2 বা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড জীবনে প্রথম দেখলা এটা চেহারা। এসব ধাতুর অক্সাইডের কেলাস গঠনে অসংখ্য লিথিয়াম আয়ন শোষিত থাকে। কেলাসের মধ্যে লিথিয়াম আয়ন শোষিত থাকে। এনার্জি বাই মাস অনুপাত অনুসারে লিথিয়াম ব্যাটারির উচ্চ কোষ বিভব মান হয়েছে বা ইনন অনেক বেশি। মাত্র 6.94 গ্রাম লিথিয়াম থেকে 1 মোল ইলেকট্রন অথবা 1 ফ্যারাডে বিদ্যুৎ উৎপন্ন হয়। প্রায় জেনারেল ইনফরমেশন দিচ্ছে। প্রাইমারি লিথিয়াম ব্যাটারির ইলেকট্রোড বিক্রিয়ায় অ্যানোডে লিথিয়াম ধাতুর জারণ ঘটে, ক্যাথোডে। ওকে, এখানে এটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারির গঠন, কিন্তু এটা তোমার আসবে না, কোথাও আসবে না, কারণ গঠনটাই ক্লিয়ার না। তোমার লিথিয়াম ব্যাটারি কেমনে আছে, কোথায় কার ইয়া হচ্ছে কিছুই বোঝা যাইতেছে না। তোমার জাস্ট বোঝা যাচ্ছে যে কার জারণ হয় আর কারণ বিজারণ হয়। প্রাইমারি লিথিয়াম ব্যাটারির ইলেকট্রোড বিক্রিয়ায় অ্যানোডে লিথিয়াম ধাতুর জারণ ঘটে আর ক্যাথোডে MnO2 এর বিজারণ ঘটে। আমি বলবো এইটুকু মনে রাখলেই এনাফ। এখানে এখানে এটা গঠন ব্যাখ্যা করে নাই, লিথিয়াম ব্যাটারি কেমনে গঠিত হয়েছে কিচ্ছু বলে না এখানে। শুধু বলছে যে এরকম একটা লিথিয়াম অ্যানোড ছিল, ওইটাকে এইরকম কয়েকটা দ্রবণের অপশন দিছে, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, এগুলা দ্রবণে ডুবানো আছে, এর জারণ হচ্ছে বিজারণ হচ্ছে।
অ্যান্ড 6.9 গ্রাম লিথিয়াম থেকে আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ পাচ্ছি। কার্যপ্রণালী কিভাবে কাজ করে দেখো, অ্যানোডে লিথিয়াম ধাতুর জারণের পর সৃষ্ট সলভেটেড লিথিয়াম আয়ন কোষের ভিতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়। সো অ্যানোডে লিথিয়াম ধাতুর জারণ ঘটে, জারণের পরে কি হয়, সলভেটেড দ্রবীভূত যেই লিথিয়াম আয়নটা আছে সে হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়া শুরু করে। তখন বহির্বর্তনী দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। এক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু মোল সংখ্যা, এটা বলে দিছে। ওকে, তো দেখো এখানে জারণ বিক্রিয়া লিখছে যে x সংখ্যক লিথিয়াম আয়ন x সংখ্যক লিথিয়াম সলিড থেকে x সংখ্যক লিথিয়াম আয়ন তৈরি হয়েছে দ্রবীভূত, এন্ড x সংখ্যক ইলেকট্রন তৈরি হয়েছে। ক্যাথোডে কি হয়েছে, MnO2 ওই x সংখ্যক ইলেকট্রন আর x সংখ্যক লিথিয়াম আয়নের সাথে বিক্রিয়া করছে, দিয়ে লিথিয়াম, এটার নাম কি আমরা জানি না, আমরা দেখি। এটা কি? লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করছে। ওকে, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করছে বিজারণে। সামগ্রিকভাবে বিক্রিয়াটা কি, MnO2 প্লাস X, দুইটাকে যোগ করছে, যোগ করে সামগ্রিক বিক্রিয়াটা পাইছে, যেটা আমরা নরমালি করি, জারণ বিক্রিয়া লিখি, বিজারণ বিক্রিয়া লিখি, এই দুইটাকে যোগ করি, এখানে হচ্ছে ওই এক্সট্রা পার্টগুলো কাটাকাটি চলে যায়, ওইটাই করছে। দেন এরপরে আরো যে এক্সট্রা জিনিসগুলা ছিল ওগুলার সাথে ইয়া করতেছে। সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ক্যাথোড রূপে ব্যবহৃত হইলে যদি ইয়ার জায়গায় তোমার সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড যদি ক্যাথোড রূপে ব্যবহৃত হইতো, তখন কি হইতো, তখন অ্যানোডে লিথিয়াম 7টা লিথিয়াম থেকে 7টা লিথিয়াম আয়ন তৈরি হইতো আর 7টা ইলেকট্রন তৈরি হইতো। ক্যাথোডে এই সিলভার MnO2 এর জায়গায় আর কি, সো ক্যাথোডে MnO2 তখন আর বিক্রিয়া করতো না, MnO2 এর জায়গায় এই সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড Ag2V4O11 এটা বিক্রিয়া করতো, ও ওই 7টা ইলেকট্রন 7টা লিথিয়াম প্লাস আয়ন নিত, নিয়ে এসে লিথিয়াম লিথিয়াম সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড তৈরি করত। সামগ্রিক বিক্রিয়া আবারও লিখছে, একইভাবে লিখছে। সো এখানে দুই ধরনের বিক্রিয়া দেখাইছে, যে ক্যাথোড রূপে ক্যাথোডে যদি MnO2 দেওয়া থাকতো তাহলে একটা বিক্রিয়া, আর ক্যাথোডে যদি হচ্ছে সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হতো তাহলে এক ধরনের বিক্রিয়া। এখানে দেখো লিখছে ক্যাথোড রূপে প্রায় ক্ষেত্রে MnO2 অথবা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহৃত হয়, দেখে দুইটার বিক্রিয়া আলাদাভাবে দেখাইছে। কিন্তু লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না এবং দাহ্য ইলেকট্রোলাইট থাকায় এটি বিপজ্জনক অসুবিধাও রয়েছে। মানে এর মধ্যে যে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয় ওটা হচ্ছে দাহ্য পদার্থ, আর এটা রিচার্জেবল না, সো এখানে বিপদ হইতে পারে, এটা বলছে। লিথিয়াম ব্যাটারি হালকা হয়, পরিবেশ দূষণ কম ঘটায় এবং কয়েক বছর দীর্ঘস্থায়ী। মানে ছোট্ট জায়গায় অনেক বেশি ইলেকট্রিসিটি স্টোর করা যায়, মানে দিতে পারে সে তোমাকে, দেখে এটা ইউজ করা হয়, বাট এটা হচ্ছে বিপজ্জনক, মানে দাহ্য পদার্থ থাকার কারণে যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে। ক্যালকুলেটর, ঘড়ি, এগুলাতে হচ্ছে ব্যবহার করা হয়। হার্ট পেসমেকারে লিথিয়াম এসভিও ব্যবহৃত হয়, এমসিকিউতে আসে এগুলো। হার্টের পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় ছোট্ট, কিন্তু ওইটা দিয়েই তোমার ধরো একদম 10-12 বছরের মতো হচ্ছে চলে যায়। 10-12 বছর পর, 10-12 বছর এরকম একটা টাইম পড়ছিলাম, কোথায় যেন ফিজিক্সে ছিল না কই যেন ছিল, তোমার ওইটার পরে তোমার পেসমেকারের ওই ব্যাটারিটা চেঞ্জ করতে হয় যাদের পেসমেকার থাকে। সো এমসিকিউতে আসে যে পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়, এরকম আর কি। এরকম এটা হলো গঠন, কোথাও আমার এক্সপ্লেন করা নেই, সো এই চিত্র মনে রাখাও লাভ নেই, এই চিত্র কেউ জীবনে পরীক্ষায় আঁকায়ও আসতে পারবে না। দেন লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা ছিল লিথিয়াম ব্যাটারি। বলো, বলতেছি ভাই এই চিত্র 28 সালে আঁকানো সম্ভব? এগুলো যে আরে এই পার্টগুলো অতটা ইম্পর্টেন্ট পার্ট না, বাট বিক্রিয়াগুলো আমরা দেখার জন্য দেখতেছি আর কি। আমরা হচ্ছে এই চ্যাপ্টারে কোশ্চেন সলভ করে দেখবো এই চ্যাপ্টারে কোন পার্টগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আমরা পরীক্ষার আগে ওই পার্টগুলো ভালোভাবে দেখবো আর কি। তো আমরা হচ্ছে ওইটাই করব। তোমার কাছে কোশ্চেন আছে, আমরা একদিন অথবা 2 দিন চ্যাপ্টার 2 নিয়ে বসবো, চ্যাপ্টার 4 নিয়ে, চ্যাপ্টার 3 আর 4 নিয়ে বসবো, বসে হচ্ছে আমরা 2-3 দিন খালি সলভই করবো, কোশ্চেন ধরে ধরে কি চাইছে এটা দেখে বুঝবো, যেন হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পার্ট গুলো হচ্ছে আমরা সেপারেট করে রাখতে পারি। পরীক্ষার আগে কি করবা,
তুমি জাস্ট বসবা, বসে ইম্পর্টেন্ট যেগুলো পারার আছে, যেগুলো থেকে কোশ্চিন আসে, ওগুলা ধরে ধরে পড়বা। কাজ কম, আগে গুছানো হয়ে যাবে। তুমি যদি নিজের মতো করে গুছাইতে পারো, যে তুমি জানো এই চ্যাপ্টার থেকে কি কি আসে, ওগুলা পার্ট সবার আগে দেখবা। তোমার মেইন প্রিপারেশন ওই জায়গাতে কমপ্লিট হয়ে যাবে। এরপরে তুমি এমসিকিউ টেমসিকিউ এর জন্য টুকটাক এক্সট্রা জিনিস দেখবা। সো লিথিয়াম ব্যাটারি, এবার লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি আবার সেকেন্ডারি। লিথিয়াম ব্যাটারি যেটা, এটা রিচার্জেবল না, ওয়ান টাইম। বাট লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি, যেগুলো এগুলো রিচার্জেবল। সো লিথিয়াম ব্যাটারি একটা সেকেন্ডারি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি একটা প্রাইমারি ব্যাটারি, বাট লিথিয়াম আয়ন ব্যাটারিটা সেকেন্ডারি ব্যাটারি। সো এখন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিটার ব্যাপারে বলবো। দেখো কি বলছে, এটি হলো লিথিয়াম ব্যাটারির সেকেন্ডারি সংস্করণ, ওই লিথিয়াম ব্যাটারিকেই সংস্করণ করছে। লিথিয়াম ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে পার্থক্য হলো অ্যানোডের প্রকৃতিতে। লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড হলো লিথিয়াম ধাতু, আর আয়ন ব্যাটারিতে অ্যানোড হলো দুই গ্রাফাইট শীটে আবদ্ধ লিথিয়াম পরমাণু, অর্থাৎ লিথিয়াম যুক্ত গ্রাফাইট। অ্যানোডটা চেঞ্জ করছে, আগের ব্যাটারিতে লিথিয়াম ধাতু যে অ্যানোড হিসেবে ছিল ওইটাকে চেঞ্জ করে এখন লিথিয়াম যুক্ত গ্রাফাইট অ্যানোড রূপে দিছে, যাতে লিথিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়। এবং এই লিথিয়াম ব্যাটারি নামকরণ কেমন করছে এটা বলছে, যাতে লিথিয়াম আয়নটা মানে লিথিয়াম থেকে লিথিয়াম আয়ন তৈরি হতে পারে, মানে ওইটার উপরই নামকরণ করছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে, লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড হলো MnO2 বা SVO, সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড। এখানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে তোমার ক্যাথোড হিসেবে নিছে লিথিয়াম মেটাল অক্সাইড। লিথিয়াম মেটাল অক্সাইড, যেমন মেটাল অক্সাইড বলতে যে কোনো কয়েকটা মেটাল দিছে, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ, কোবাল্ট, লিথিয়াম। ম্যাঙ্গানিজ, কোবাল্ট, আয়রন সিরিয়ালি মোটামুটি আছে সব। সো ম্যাঙ্গানিজ, কোবাল্ট, আয়রন এগুলার অক্সাইডটাকে নিছে ক্যাথোডে। সো অ্যানোড ক্যাথোড দুইটাই চেঞ্জ হয়ে গেছে, বাট আগের ব্যাটারিকে একটু সংস্করণ করছে। অজলীয় তড়িৎ বিশ্লেষ্য অথবা ইলেকট্রোলাইট হিসেবে জৈব দ্রাবক ডাইমিথাইল কার্বনেট এবং ইথাইল মিথাইল কার্বনেট মিশ্রণে লিথিয়াম হেক্সাফ্লোরোফসফেট এর 1 মোলার দ্রবণ নিছে। আমি বলবো এগুলো মুখস্থ করতে হয় না, বাট পার্থক্যটার জন্য একটু মাথায় রাখতে হয় যে কি চেঞ্জ করছে আর কি দুইটা, কারণ তোমাকে লিখতে বলতেই পারে যে এই দুইটা লিথিয়াম আয়ন ব্যাটারি আর লিথিয়াম ব্যাটারির মধ্যে পার্থক্য কি। প্রথম পার্থক্য একটা প্রাইমারি একটা সেকেন্ডারি ব্যাটারি, দ্বিতীয় পার্থক্য এদের অ্যানোড চেঞ্জ হয়ে গেছে, ক্যাথোড চেঞ্জ হয়ে গেছে। তো এগুলা পার্থক্য হিসেবে লেখা যায়, তোমাকে এই ছবি কেউ আঁকাইতে দিবে না। তাহলে ভাই মুখস্থ করবো? আহ, আহ, আপাতত রিডিং রিডিং পড়ে রাখো। আমরা কোশ্চিন সলভ করার পরে যদি দেখি এরকম কোনো কোশ্চিন আসতেছে, তাইলে হচ্ছে জি মুখস্থ করিও, নাইলে দরকার নাই। আমি বলবো দরকার আচ্ছা নেই। এমনিও তোমার হচ্ছে বিক্রিয়াগুলো দেখলে তোমার এই বিক্রিয়ার জন্য হইলে ওটা মাথায় রাখাই লাগবে। তো দেখো কার্যপ্রণালীতে বিক্রিয়া দিছে কি হয়। লিথিয়াম, আগেরটাতে কি ছিল, লিথিয়াম থেকে লিথিয়াম আয়ন তৈরি হচ্ছিল, সাথে এত অণু ইলেকট্রন, দেন ম্যাঙ্গানিজ অক্সাইড ওই দুইটাকে নিয়েই লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড তৈরি করছিল। এখানে তো লিথিয়াম আয়ন নাই, এখানে লিথিয়াম, এটার নাম কি বলতেছিল, লিথিয়াম লিথিয়াম যুক্ত গ্রাফাইট। লিথিয়াম যুক্ত গ্রাফাইট বিক্রিয়া করছে, বিক্রিয়া করে আবারও সেম সেম এক্স সংখ্যক লিথিয়াম তৈরি করছে, এক্স সংখ্যক ইলেকট্রন তৈরি করছে। এক্সট্রা কি, এক্সট্রা হচ্ছে এই 6টা কার্বন। বিজারণে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ছিল, 3টা ছিল, যে কোনো একটা দিয়ে বিক্রিয়া দেখাচ্ছে। এখানে কোবাল্ট ছিল, ম্যাঙ্গানিজও ছিল, আবার ফেরাসেরও ছিল। তো একটা বিক্রিয়া দেখাইছে। লিথিয়াম কোবাল্ট অক্সাইড এই যে এই দুইজনকে নিছে আগের মতোই, আগে যেরকম এই দুইটাকে নিছিল বিজারণের সময়, এখানেও সেম ওই দুইটাকেই নিছে, নিয়ে লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি করছে। দুইটাকে যোগ করছে, এটাকে দেখো বলতেছে ডিসচার্জিং বিক্রিয়া। ডিসচার্জিং ক্যাথোডে ডিসচার্জিং বিচার বিক্রিয়া বলতেছে এটাকে। এখানেও যেটা আমরা দেখছিলাম প্রথমে, এটা এই প্রথম বিক্রিয়াটা হচ্ছে ডিসচার্জিং ডিসচার্জিং ছিল, and এটা ছিল হচ্ছে চার্জিং বিক্রিয়া। তোমাকে যখন এক্সপ্লেইন করতে বলবে, তোমাকে এই জিনিসটাই লিখতে বলবে, তোমাকে চার্জিং আর ডিসচার্জিংটা দেখাইতে বলবে, তখন তোমাকে বিক্রিয়া সহ দেখাইতে হবে যে এইটাকে বলতেছি হচ্ছে আমি ডিসচার্জিং আর এটাকে বলতেছি হচ্ছে আমি চার্জিং। দেখো
এটা যখন লিখছে এটাকে বলতেছে রিচার্জিং বিক্রিয়া। তো সামগ্রিকভাবে ডিসচার্জিং আর রিচার্জিং বিক্রিয়া এরকম। দেখো ডাবল অ্যারো দিয়ে দেখাইছে, উভমুখী বিক্রিয়ার মতো দেখাইছে। এটা থেকে এটা তৈরি হয়, ওই বিক্রিয়া আবার উল্টাতে তৈরি হয়। And আমরা যেটা দেখছিলাম রিচার্জ আর ডিসচার্জের মধ্যে, তোমার দেখো একই রকম বিক্রিয়া দুইটা সেমই হয়, খালি কিন্তু উল্টা হয়। দেখো এখানে হচ্ছে অ্যানোডে জারণ হয়েছিল, এখানে ক্যাথোডে জারণ হবে, এখানে ক্যাথোডে বিজারণ হচ্ছিল, এখানে অ্যানোডে বিজারণ হবে। কারণটা এতটা কিছু এখানে তুমি রিচার্জ করতেছো, তোমাকে এই যে কারেন্টের প্রবাহ দুইটাকে চেঞ্জ করে চার্জ দিতে দেওয়া হচ্ছে, হচ্ছে। ওয়্যার দুইটাকে চেঞ্জ করে দিতে হচ্ছে, প্লাস মাইনাস চেঞ্জ করে দিতে হচ্ছে। দেখে তোমার অ্যানোড ক্যাথোড চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেখানে অ্যানোডে জারণ হচ্ছিল এখন তোমার ক্যাথোডে জারণ হচ্ছে, আগে অ্যানোডে বিজারণ হচ্ছিল এখন ক্যাথোডে বিজারণ হচ্ছে। সো বিক্রিয়াটা কিভাবে চেঞ্জ হবে? সিম্পল। দেখো জারণ বিক্রিয়াকে যদি তুমি উল্টাভাবে দেখো, এটা একটা বিজারণ বিক্রিয়া হবে, কারণ জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন দেওয়া, এর অপোজিট বিক্রিয়াটা কি? ইলেকট্রন নেওয়া। তো এই বিক্রিয়াটা ছিল জারণ। তুমি যদি এর অপোজিট বিক্রিয়াটা লিখো, এটা কি একটা বিজারণ বিক্রিয়া হবে? মানে এই দেখো বিজারণ বিক্রিয়াটা এখানে লিখছে। সেম ভাবে এই বিক্রিয়াটা ছিল একটা বিজারণ বিক্রিয়া, তুমি যদি এটাকে অপোজিট ভাবে লিখো এটা একটা জারণ বিক্রিয়া হবে। এই অপোজিট বিক্রিয়াটাকে দেখো জারণে লিখছে, লিখছে। জি ভাইয়া। আগেরটা তো মিলাও, এখানে দেখো প্রথমটা দেখো জারণ বিক্রিয়া ছিল, জারণের উল্টা বিক্রিয়া কি? বিজারণ বিক্রিয়া। তো এখানে বিজারণে এইটা থেকে এইটা তৈরি হবে, দেখো বিজারণে ওইটা থেকে ওইটা তৈরি হয়েছে। তো আগের বিক্রিয়াটা জাস্ট মিলাইলে হয়ে যাচ্ছে আমার। এদিকে তোমার ইলেকট্রন ত্যাগ করতেছিল, এটাকে উল্টা দিকে আসলে ইলেকট্রন গ্রহণ করা হবে, সো এটা বিজারণ বিক্রিয়া হবে। জাস্ট উল্টা করে লিখে দিছে। এখানেও সেম, এই যে রিচার্জ আর ডিসচার্জ এই দুইটাকেই দেখাইতে বলে। সো এখানে দেখো রিচার্জ প্রক্রিয়াতে বলছে রিচার্জের বেলায় কোষটি বিপরীতভাবে ঘটে, কোষ বিক্রিয়াটি বিপরীতভাবে ঘটে। যেমন বাহ্যিক সার্কিটের মধ্যে দিয়ে বাহ্যিক উৎস থেকে পাওয়ার সাপ্লাই করে কোষের অ্যানোডে বিভব পার্থক্য সৃষ্টি করা হলে ওই কোষের প্রক্রিয়ার উপর প্রয়োজনীয় কাজ সম্পাদিত হয়, তখন ধনাত্মক ক্যাথোডে এবং ঋণাত্মক অ্যানোডে জারণ এবং বিজারণ ঘটে। উল্টে গেছে। রিচার্জিং কালে ক্যাথোড তড়িৎদ্বার থেকে এই আয়ন মুক্ত হয়ে সলভেটেড লিথিয়াম আয়ন রূপে এই বিক্রিয়ার ব্যাখ্যা দিছে। এই বিক্রিয়াটারই উল্টাভাবে ব্যাখ্যা দিছে। আরো বলছে কি লিথিয়াম ব্যাটারিতে ডিসচার্জিং কালে সলভেটেড আয়ন কোষের ভিতরে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, কিন্তু রিচার্জিং কালে এটা বিপরীতভাবে কোষের ভিতর থেকে ক্যাথোডের দিকে যায়। একটাতে হচ্ছে কোষের ভিতর থেকে ক্যাথোডের দিকে যায়, আর একটা অ্যানোড থেকে কোষের ভিতরে যায়, এটা বলছে। কোষের ভিতরে যায়। শোনা তেমন কিছু না। লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোডের লাগবে এটা? না, লাগবে না। ব্যবহার লিথিয়াম ব্যাটারিকে কোথায় ব্যবহার করা হয়? ল্যাপটপ, কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, পাওয়ার টুলস এগুলোতে ব্যবহার করা হয়। ভোল্টেজ কত? ইম্পর্টেন্ট। লিথিয়াম ব্যাটারি ভোল্টেজ কত? লিথিয়াম আয়ন ব্যাটারি ভোল্টেজ কত? আর লেড স্টোরেজ ব্যাটারি ভোল্টেজ কত? এগুলো মনে রাখতে হয়, এমসিকিউতে আসে। তারপরে কি বলছে? দুইটা সুবিধা অসুবিধা, লেড স্টোরেজ আর লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা লিখছে। সুবিধাগুলা নিম্ন অভ্যন্তরীণ রোধ থাকে, ওই যে 0.001 লেখা ছিল। রিচার্জেবল, লেড স্টোরেজ ব্যাটারি এটা একটা রিচার্জেবল, এটা একটা সুবিধা। চার্জ হ্যাঁ। লেভেল পরীক্ষা করা যায়, মানে এর লেড স্টোরেজ ব্যাটারি তো একদিন শেষ হয়ে যায়, বাট এটার চার্জ লেভেল চেক করা বলতে ধরো আইফোনের ব্যাটারি গুলো দেখো না 90%, 99% এরকম লেখা হ্যাঁ, থাকে, তো ওই রকম কিছু একটা কথা বলতেছে। সেম হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারিতে, লেড স্টোরেজ ব্যাটারি অসুবিধা বলতেছে। অসুবিধা কি? অ্যাসিড বার্ন, ভিতরে অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, সো অ্যাসিড বার্ন হইতে পারে। তোমার লেড স্টোরেজ ব্যাটারি হচ্ছে এই অটো রিক্সাগুলোতে ব্যবহার করা হয় সম্ভবত, ওগুলা লেড স্টোরেজ ব্যাটারি, হ্যাঁ ওগুলা লেড স্টোরেজ ব্যাটারি। অটো রিক্সাগুলো চলে না, জি জি জি। রিক্সার সিটের তলে ওই যে বড় বড় যেগুলো ব্যাটারি থাকে, জি ভাই এই যে বুঝছি। পানি চেঞ্জ করতে হয়, ওগুলো লেড স্টোরেজ ব্যাটারি, আইপিএস হ্যাঁ। যেগুলো ইউজ করে। তো ওগুলোর ভিতরে কিন্তু অ্যাসিড দিতে হয়। তো এটার ব্যাপারে বলছে এটা হচ্ছে বিপজ্জনক। দেন রিচার্জ কালে দাহ্য H2 গ্যাস যখন রিচার্জ করা হয় তখন H2 গ্যাস তৈরি হয়, এটা একটা দাহ্য পদার্থ, সো আগুন ধরার চান্স থাকে। ইলেকট্রোলাইটিক লেভেল সমস্যা, এরকম কিছু জিনিস লিখছে, জাস্ট তেমন কিছু না। ভারী হয়, অনেক ভারী হয় ব্যাটারিগুলা। পরিবেশ দূষণ ঘটে, যেহেতু লেড হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, সো এগুলা তুমি যদি
মানে নষ্ট হয়ে যাওয়ার পর ফেলে দাও আর এটা পরিবেশের জন্য ঠিক মতো ক্ষতিকর। ডিসচার্জ না করো তখন হচ্ছে সমস্যা হতে পারে, এগুলো ব্যাপারে লিখছে। লিথিয়াম ব্যাটারিতেও সেম ভাবে বলছে, লিথিয়াম ব্যাটারির সুবিধা এটা ওজনে হালকা, পরিবেশ দূষণ কম কম করে, স্থায়িত্ব অনেক বেশি, দেন কম অল্প এই অল্প ছোট্ট জিনিস থেকে বেশি পাওয়ার পাওয়া যায় এগুলাই। অসুবিধা কি লিখছে? রিচার্জেবল না। লিথিয়াম ব্যাটারি কিন্তু এটা লিথিয়াম আয়ন না। লিথিয়াম ব্যাটারি রিচার্জেবল না, বিপজ্জনক, ফুটা হইলে ব্লাস্ট হয়ে যেতে পারে, দেখবা মোবাইলের ব্যাটারি ফুলে টুলে যায় তখন। দেন হচ্ছে কমার্শিয়াল স্টোরেজে অসুবিধা, ওকে। আয়ন ব্যাটারি তো ওইভাবে বলছে বহনযোগ্য, কম ইয়াতে বেশি ইয়া পাওয়া যায়। অসুবিধা লিখছে কি? ব্যাটারিতে দাহ্য প্রকৃতি ইলেকট্রোলাইট অধিক চাপে থাকে, তো এটি অবস্থা ভেদে বিপজ্জনক হইতে পারে। ফোনের ব্যাটারি যেরকম মাঝে মধ্যে হচ্ছে মানে বেশি গরম হয়ে ব্লাস্ট হয়ে যায়, ওইগুলার কথা বলতেছে আর কি। এগুলো জেনারেল কথাবার্তা, এগুলো রিডিং পড়া, এগুলো রিডিং পড়া। এখানে হচ্ছে কোনটা কোনটা লাগবে দেখি। ওয়াটার গ্যাস লাগবে না, এগুলো আমরা চ্যাপ্টার 2 তে পড়বো। এখানে কিছু জিনিস লাগবে। ফুয়েল সেল, নতুন একটা সেল ফুয়েল সেল, এখান থেকে কিছু জিনিস দেখবো। দেখি আর কি আছে। ফুয়েল সেলের সামরিক বিক্রিয়া, ফুয়েল সেল, ফুয়েল সেলটা দেখে ফেলি। হাইড্রোজেন ফুয়েল সেল, তুমি যেটা করবা, তুমি হচ্ছে টেস্ট পেপারের চ্যাপ্টার 4 এর শুরুর দিকের ধরো বোর্ড কোশ্চিন গুলা সহ জি। শুরুর দিকের কিছু কোশ্চিন আমাকে দিবা। আচ্ছা সিকিউ কোশ্চিন গুলা ছবি আমাকে তুলে দিবা, আমরা বসে আগে ওগুলা দেখবো। আজকে এতটুকুই থাক। তোমার নেক্সট দিন হচ্ছে আচ্ছা আমরা এই ফুয়েল সেল আর হাইড্রোজেন সেলটা রিডিং দিব। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আগে আবারও বলতেছি, এগুলো তোমার শুরুর দিকে আমরা যেগুলো পড়ছি ওগুলো এই গ্যালভানিক কোষ, ড্যানিয়েল কোষ, এগুলো বেশি ড্যানিয়েল। ইম্পর্টেন্ট, ওগুলো একদম ঠাডা মুখস্থ করতে হবে। এগুলো তেমন আসে না, এগুলা থেকে টুকটাক কোশ্চিন আসে। টুকটাক কোশ্চিন গুলোতে তোমাকে এই গঠন টঠন ছবি টবি এগুলা বলবে না। তোমাকে এখন যদি গ্যালভানিক কোষের ছবি আঁকাইতে দিই তুমি এমনি আঁকাইতে পারবা, ওই যে একটা কপার সালফেটের দোকানে কপার, এটার দোকানে এটা, ওই সেম জিনিসই তো, ওগুলাই তো আঁকাবা। তো এগুলো তোমার মনে থাকবে, কিন্তু তোমাকে যখন এই লেড ব্যাটারি ট্যাটারি এগুলো আঁকাইতে দিবে, এগুলো তুমি পড়তে পারবা না, এগুলো পড়ে যাইতে হবে। তো এগুলো আসেও না তেমন, আসলেও হচ্ছে এই যে ডিসচার্জ আর রিচার্জটা আসে। সো আমরা ওই পার্ট গুলো দেখবো, সো ওইটার জন্য আমরা কোশ্চিন অ্যানালাইসিস করে তারপরে মুখস্থতে যাব। আর ফুয়েল সেলটা এগুলো থেকে টুকটাক হচ্ছে 2 মার্কের কোশ্চিন টোশ্চিন আসে, এগুলো অতটা বড় না যে তুমি লিখতে পারবে ব্যাখ্যা করে, সো এগুলো অতটা ইয়াও আসে না। সো আমরা হচ্ছে নেক্সট দিন এই ফুয়েল সেল আর হাইড্রোজেন সেলটা দেখে ওই কোশ্চিন সলভ করা শুরু করবো, দেখবো কি কি আছে, কিভাবে কি আসতেছে। তাইলে তোমার চ্যাপ্টারটার সাথে ওইটাও পড়া হয়ে যাবে। তুমি এই শুরুর দিকে জিনিসগুলো একটু দেখে ফেলিও, তাইলে হচ্ছে আমাদের পড়তে সুবিধা হবে। আমি হচ্ছে মনে হয় কালকে না পরশুদিন পড়াবো। ফ্রাইডে। হ্যাঁ, শুক্রবারে পড়াবো, হ্যাঁ। আচ্ছা ভাই। শুক্রবারে ধরো আমরা একটু আগে ভাগে বসলাম, তুমি যদি ফ্রি থাকো, আচ্ছা ভাই। বসে ধরো আমরা 1.5-2 ঘন্টা নেক্সট দিন ইয়া করবো নি। ওকে, আচ্ছা ভাই। ঠিক আছে।